জামায়াতের হরতালে বিচ্ছিন্ন নাশকতা, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষে লালমনিরহাটে একজন নিহত, রাজশাহীতে আহত 10। শহীদ বুদ্ধিজীবী দিবসেও জামায়াত শিবিরের সহিংসতা, নীলফামারীতে আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলায় 5 জন নিহত, নোয়াখালীর কোম্পানিগঞ্জে সংঘর্ষে 3 জনের মৃত্যু। গত 1.5 মাসে পূর্বাঞ্চল রেলে বড় ধরনের নাশকতার ঘটনা 50টি, জামায়াত শিবির কর্মীদের সঙ্গে খোদ রেল কর্মচারীদের জড়িত থাকার অভিযোগ। এবং শুল্কমুক্ত গাড়ি আমদানিতে রেকর্ড ছাড়িয়েছেন নবম সংসদের এমপি মন্ত্রীরা। জাতীয় ইস্যুতে একমত হতে না পারলেও এক্ষেত্রে পিছিয়ে নেই কোনো দল। সময় সংবাদে সঙ্গে আছি আমি কামাল উদ্দিন রনি। শুরুতেই হরতাল প্রসঙ্গ। লালমনিরহাটে হরতালের সমর্থনে সকালে সারের বাজারে এলাকায় পিকেটিং শুরু করে হরতাল সমর্থকরা। এ সময় পুলিশ বাধা দিতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি টেলিফোনে কথা বলছি আমাদের লালমনিরহাট প্রতিনিধি মোফাক্খারুল ইসলাম মজনুর সাথে। মোফাক্খারুল, সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানান লালমনিরহাটে। জি রনি, লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার শহরের বাজার নামক এলাকায় সকাল আনুমানিক 7:30টার দিকে আজকের সকাল সন্ধ্যার হরতালের সমর্থনে জামাত শিবিরের নেতাকর্মীরা পিকেটিং শুরু করে। তারা পিকেটিং সহ লালমনিরহাট পাটগ্রাম উপজেলা সদরের দিকে এগোতে থাকে। জামাত শিবিরের পিকেটাররা কিছুটা পথ অগ্রসর হয়ে এসে রাস্তার পাশে থাকা একটি ট্রাকে আগুন দেবার চেষ্টা করে। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা তাদেরকে বাধা দেয়। বাধা দিলে তারা পুলিশের উপরে চড়াও হয় এবং ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। শুরু হয় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে। এতে সংঘর্ষ বিক্ষিপ্তভাবে শুরু হয় এবং চলতে থাকে। এক পর্যায়ে একজন নিহত হয়। নিহত যে কর্মী তার নাম মনিরুল ইসলাম। সে শিবিরের পাটগ্রাম উপজেলা শিবিরের সভাপতি বলে জানা গেছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই সময়ে আরো একজন নিহত হয়, তার নাম রহিম। এখন জামাত শিবিরের দাবি যে রহিম তাদের দলের কর্মী, কিন্তু সে গুলিতে নিহত হয়নি, সে হার্ট অ্যাটাকে মারা যায়। পাটগ্রামের সর্বশেষ অবস্থা হলো যে এই ঘটনা ছড়িয়ে পড়ার পরে পাটগ্রাম সদর উপজেলার বিভিন্ন জায়গায় থেমে থেমে সংঘর্ষ চলছে, পিকেটিং চলছে। ধন্যবাদ মোফাক্খারুল আপনাকে। দর্শক, লালমনিরহাটে আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন সেখানকার হরতালে একজন নিহত হওয়ার খবর। তিনি জামায়াতের শিবিরের একজন সভাপতি ছিলেন উপজেলার, এমনটি তিনি জানালেন। এদিকে জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে রাজশাহীতে র‍্যাব পুলিশের সাথে শিবির কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত 10 জন। সকাল 7টার দিকে হরতাল সমর্থকরা বিনোদপুর বাজারে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বেশ কিছু ককটেল নিক্ষেপ করে। পুলিশও পাল্টা রাবার বুলেট এবং টিয়ার শেল ছোড়ে। একই সময়ে মির্জাপুর স্কুলের সামনে মিছিল বের করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শিবির কর্মীরা। পরে সেখানে র‍্যাবের সঙ্গে সংঘর্ষ হয়। প্রায় 20 মিনিট ধরে চলার পর শিবির কর্মীরা আশপাশের গলিতে সরে গেলে সংঘর্ষ থেমে যায়। এর আগে হরতাল সমর্থকরা নগরীর দেবী সিং পাড়া এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে এবং কয়েকটি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায়। দর্শক, রাজশাহীর হরতালের খবর জানাতে আমরা সরাসরি এখন চলে যাচ্ছি আমাদের রিপোর্টার মেহেরুল সুজনের কাছে। সুজন, সেখানকার রাজশাহীর সর্বশেষ অবস্থা আমাদেরকে যদি জানাতেন। ধন্যবাদ রনি। আপনি জানেন যে শিবির কর্মীদের সঙ্গে র‍্যাব পুলিশের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ আর পেট্রোল বোমা নিক্ষেপের মধ্য দিয়ে আজকে জামায়াতের ডাকা যে সকাল সন্ধ্যা হরতাল চলছে সারা দেশে, তার শুরু হয় সেটি রাজশাহীতে। এবং রাজশাহীতে সকাল 7টার দিকে বিনোদপুর বাজারে শিবির কর্মীরা হরতালের সমর্থনে একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে প্রথমে তাদের সংঘর্ষ শুরু হয় এবং এই সংঘর্ষ চলাকালে পুলিশকে লক্ষ্য করে শিবির কর্মীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। একই সময় বিনোদপুর বাজারের পূর্ব দিকে সেখানে মির্জাপুর স্কুলের সামনে শিবির কর্মীরা রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে এবং রাস্তায় আগুন জ্বালিয়ে দেয়। এ সময় র‍্যাবের সঙ্গে তাদের সংঘর্ষ ঘটে। তো এই বিনোদপুর বাজার এবং মির্জাপুর স্কুলের যে সংঘর্ষটি, এটি প্রায় 20 থেকে 25
মিনিট ধরে চলে এবং র্যাব এবং পুলিশের অতিরিক্ত সদস্যরা সেখানে উপস্থিত হওয়ার পর শিবির কর্মীরা বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে সেই স্থান ত্যাগ করলে সংঘর্ষ থেমে যায়। এর আগে কিন্তু দেবেশিংপাড়ায় সেখানেও শিবির কর্মীরা হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করেন। তারা রাস্তার উপরে ইট পাটকেল এবং আগুন জ্বেলে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে তারা রাস্তার উপরে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করলে সেখানে পুলিশ সদস্যরা চলে যান এবং তাদের সঙ্গে সেখানে শিবির কর্মীদের সংঘর্ষ হয়। এই দুটো সংঘর্ষ ছাড়া এই মুহূর্তে এসে রাজশাহীতে হরতালের পরিস্থিতি শান্ত রয়েছে। তবে হরতালের কারণে কিন্তু আমরা রাজশাহী থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ দেখতে পেয়েছি সকাল থেকে এখন পর্যন্ত। ট্রেন চলাচল যেটি সকাল থেকে এখন পর্যন্ত 3টে আন্তনগর ট্রেন রাজশাহী স্টেশন ছেড়ে চলে গেছে। আর হরতালে নাশকতা ঠেকাতে পুরো মহানগরী জুড়ে কিন্তু র্যাব এবং পুলিশের সতর্ক প্রহরা দেখছি। আরেকটি বিষয় রনি আমি জানিয়ে রাখতে চাই যে রাজশাহীতে কিন্তু আজকে জামায়াতের হরতালের পাশাপাশি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের মুক্তির দাবিতে জেলা জাতীয় পার্টিরও একটি আঞ্চলিক হরতাল চলছে। তবে হরতালের সমর্থনে এখন আমরা জাতীয় পার্টিকে তেমন কোনো পিকেটিং করতে দেখিনি। তো রনি, আমার কাছে এই ছিল রাজশাহীর হরতালের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ মেহেরুল সুজন আপনাকে। দর্শক, আমাদের রিপোর্টার মেহেরুল সুজন রাজশাহীর সর্বশেষ হরতাল পরিস্থিতির খবর জানাচ্ছিলেন। সেখানে শিবির কর্মীদের সাথে র্যাবের সংঘর্ষের খবর তিনি আমাদেরকে জানালেন। যাচ্ছি পরের খবরে। গাড়িতে আগুন এবং ভাঙচুরের মধ্য দিয়ে সিরাজগঞ্জে চলছে জামায়াত শিবিরের সকাল সন্ধ্যা হরতাল। ভোরে সিরাজগঞ্জের কড্ডা সড়কের কোনাগাতি এবং মুলিবাড়ি সড়কের বায়ুতারা এলাকায় 2টি বেইলি ব্রিজের পাটাতন খুলে ফেলেছে হরতালকারীরা। একই সময়ে তারা ঢাকাগামী একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে পিকেটারদের ধাওয়ায় অন্তত 10টি যানবাহন দুর্ঘটনা কবলিত হয়ে 10 ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া জেলার রায়গঞ্জ সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। এদিকে হরতালে নাশকতা রোধে সকাল থেকে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ভোর থেকেই রাজধানীর মোড়ে মোড়ে পুলিশের পাশাপাশি র্যাব সদস্যদের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে। যান চলাচল রয়েছে অন্যান্য দিনের চেয়ে কম, তবে এখনো পর্যন্ত রাজধানীর কোথাও হরতালের সমর্থনে কোনো মিছিল কিংবা পিকেটিং এর ঘটনা ঘটেনি। দর্শক, এই মুহূর্তে যাত্রাবাড়ি এলাকায় আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। আমরা সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি কথা বলছি তার সাথে। ওমর, যাত্রাবাড়ি এলাকায় হরতালের পরিস্থিতি কেমন দেখছেন আপনি? ওমর। রনি, হরতালে রাজধানী যাত্রাবাড়ি সায়দাবাদ এলাকার পরিস্থিতি এখন পর্যন্ত মোটামুটি শান্ত। তবে সকাল 6টার দিকে আমরা খবর পেয়েছি যে ড্যামরা রোডের মিধাবাড়ি এলাকায় একটি সিএনজিতে 4-5 জন যুবক অতর্কিত হামলা চালায় এবং সেখানে তারা আগুন ধরিয়ে দেয়। এছাড়া কিন্তু এখন পর্যন্ত এই এলাকায় হরতালকারীদের আর কোনো তৎপরতার খবর আমরা দেখতে পাইনি। আর এই মুহূর্তে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়ির চৌরাস্তায় যানবাহন চলাচল কি অবস্থায় আছে সেটি আপনি দেখতে পাচ্ছেন। আমরা সকাল থেকেই প্রায় একই ধরনের চিত্র দেখতে পাচ্ছি যে রাজধানীর ভেতরে চলাচলকারী বিভিন্ন ধরনের যানবাহন, যেমন লোকাল বাস, সিএনজি, কাভার্ড ভ্যান, তারপর আপনার লেগুনা সহ বিভিন্ন ধরনের যানবাহন এখানে চলছে। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের স্টাফ বাস চলছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে গার্মেন্টস শ্রমিকদের পরিবহনকারী একটি বাসও চলছে। অর্থাৎ বলা যায় যে মোটামুটি রাজধানীর ভেতরে চলাচলকারী সব ধরনের গাড়ি প্রাইভেট কার ছাড়া চলছে। তবে এই সংখ্যাটা কিন্তু অনেকটাই কম। আর আপনি জানেন যে রাজধানীর অন্যতম এই ব্যস্ত এলাকার এই জায়গাটি থেকেই মূলত বিভিন্ন জায়গায় গাড়ি ছেড়ে যায়। সেই কারণে এই জায়গাটিতে এক ধরনের যানবাহনের জটলাও তৈরি হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই এই এলাকার অন্যান্য রাস্তা ঘুরে এসেছি, সেই সব এলাকায় কিন্তু যানবাহনের এতটা ভিড় নেই। যেহেতু এই এলাকা থেকে যানবাহন ছেড়ে যায় সেই কারণে এই এলাকায় বরাবরই যানবাহনের জটলা দেখা যায়। এছাড়া এই এলাকা থেকে আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর আশপাশের বেশ কয়েকটি জেলা, কাছাকাছি যেসব জেলা আছে যেমন নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এইসব এলাকা স্বল্প পাল্লার বাস আমরা চলতে দেখতে পেয়েছি। এছাড়া সকাল থেকে এই পর্যন্ত এই এলাকায় এখন পর্যন্ত আমরা দূরপাল্লার কোনো বাস রাজধানীতে ঢুকতে বা ছেড়ে যেতে দেখিনি। আর আইন শৃঙ্খলা রক্ষার জন্য
এই এলাকায় সাধারণত যেই সব স্পটে জামাত শিবিরের কর্মীরা তৎপরতা দেখিয়ে থাকেন সেই সব সুনির্দিষ্ট স্পটগুলোতে র্যাব এবং পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন এবং তাদের টিম বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ি এবং সায়দাবাদ এলাকায় হরতালের সবশেষ পরিস্থিতি। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ ওমর ফারুক আপনাকে। দর্শক, ওমর ফারুক আমাদের রিপোর্টার যাত্রাবাড়ি এলাকা থেকে হরতালের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। যাচ্ছি পরের খবরে। সাম্প্রতিক সময়ে রেলে নাশকতা নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট জানাবো এবার। রেলওয়ের চলমান নাশকতায় জামায়াত শিবির কর্মীদের সাথে রেলের কর্মচারীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। এই অবস্থায় নাশকতা সৃষ্টিকারী কর্মচারীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে জড়িত সন্দেহে কয়েকজনকে শাস্তিমূলক বদলিও করেছে কর্তৃপক্ষ। রেলের সাম্প্রতিক অবস্থা নিয়ে কমলদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। শুধুমাত্র গত 1.5 মাসে রেলের পূর্বাঞ্চলের প্রধান প্রধান লাইনগুলোতে বড় ধরনের নাশকতার ঘটনা ঘটেছে 50টি, আর শাখা লাইনগুলোর নাশকতার ঘটনা গণনার বাইরে। এর ফলে প্রাণহানির পাশাপাশি কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে, আর বিভিন্ন রুটে বন্ধ হয়ে যাচ্ছে রেল চলাচল। প্রথম দিকে জামায়াত শিবিরের কর্মীরাই নাশকতা চালায়, তবে গোয়েন্দা তথ্যে বের হয়ে এসেছে রেলের কর্মচারীদের জড়িত থাকার বিষয়টিও। ইনকোয়ারি করার জন্য কমিটি গঠন করে দিয়েছি। আমাদের মন্ত্রণালয় থেকেও কমিটি গঠন করা হয়েছে এবং সেগুলো আমরা পেয়ে আবার এই সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে দিয়েছি। কিছু কর্মচারী নাশকতা জড়িত বলে মনে হচ্ছে। রেলের এই শীর্ষ কর্মকর্তা দাবি করেন, নাশকতার সাথে জড়িত সন্দেহে রেল কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। গোপনীয়ভাবে এটা চিহ্নিত করে তাদের বদলির জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমরা সচেষ্ট আছি আমাদের এই সম্পদকে ক্ষতি না করতে পারি। এই অবস্থায় রেল স্টেশন সহ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান রেলওয়ের কর্মকর্তারা। টিকিট কালেক্টররা গেটে দাঁড়ায়, তাদেরকে বলে দেওয়া হয়েছে যেন অবৈধ লোকজন ভিতরে ঢুকতে না পারে, বা কাউন্টারের ভিতরে যারা আছে তাদেরকে সতর্ক রাখা হয়েছে। বিশেষ আনসার এবং অন্যান্য বিশেষ করে এপিবিএন পুলিশের সহায়তায় আমরা আমাদের স্টেশন এবং চট্টগ্রাম জেলার জুরিডিকশন যতটুকু বারীহাট পর্যন্ত আমরা বিভিন্ন স্তরে আমাদের নিরাপত্তা বাহিনী আমরা প্রস্তুত আছি। সাম্প্রতিক নাশকতার ঘটনায় জিআরপি থানায় বিএনপি এবং জামায়াত শিবিরের 650 জনকে আসামি করে মোট 15টি মামলা দায়ের করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে বুদ্ধিজীবী দিবসেও দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালিয়েছে জামায়াত শিবির কর্মীরা। এর মধ্যে পুলিশ ফাঁড়ি ছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন ভবন এবং ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে নোয়াখালীর কোম্পানিগঞ্জে 3 জন নিহত হয়েছেন। এদিকে নীলফামারীতে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে চালানো হামলায় 5 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ সহ আহত হয়েছেন শতাধিক। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামাতের ডাকা রোববারের হরতালের সমর্থনে শনিবার বিকেলে নোয়াখালীর কোম্পানিগঞ্জে মিছিল বের করে জামাত শিবির কর্মীরা। এ সময় বাধা দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে শুরু করে তারা। এছাড়া উপজেলা পোস্ট অফিস, পল্লী উন্নয়ন ভবন, ভূমি জরিপ কার্যালয়, পরিবার পরিকল্পনা ও আনসার ভিডিপি কার্যালয় সহ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন এবং বেশ কিছু যানবাহন ভাঙচুর করে আগুন দেয় তারা। পরে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সংঘর্ষে 3 পুলিশ সহ কমপক্ষে 30 জন আহত হন। এদিকে শনিবার সন্ধ্যায় নীলফামারীর রামগঞ্জে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা চালায় জামাত শিবির কর্মীরা। এ সময় সংঘর্ষে ক্ষমতাসীন দলের 4 জন এবং জামাতের 1 জন নিহত হন। এছাড়া পুলিশ সহ আহত হয় শতাধিক। নারায়ণগঞ্জের চাষাড়া ও হাজীগঞ্জ পুলিশ ফাঁড়িতে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায় শিবির কর্মীরা। এতে ফাঁড়ির জানালা দরজা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ। এছাড়া বেশ কিছু গাড়িও ভাঙচুর করে শিবির কর্মীরা। পরে ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করে পুলিশ। পাবনার সাথিয়ায় আওয়ামী লীগ জামাত সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত হন। এছাড়া বাগেরহাটের কচুয়ায় আওয়ামী লীগ কার্যালয় সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে আগুন, সাতক্ষীরায় ককটেল বিস্ফোরণ এবং জয়পুরহাটে যানবাহন ভাঙচুর করে আগুন দেয় শিবির কর্মীরা। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে, লোকমান হত্যা মামলায় অভিযুক্ত 14 জনের মধ্যে চার্জশিটে নাম আছে 3 জনের। মামলাটি সুরাহা না হয় অপরাধ বাড়ছে, দাবি নরসিংদীবাসীর। শুল্কমুক্ত গাড়ি আমদানির প্রতিযোগিতায় গত 8 সংসদের রেকর্ড ছাড়িয়েছেন নবম জাতীয় সংসদের এমপি মন্ত্রীরা। বিলাসবহুল গাড়ি আমদানির ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাসদ বা অন্যান্য দলের কেউ কারো চাইতে পিছিয়ে নেই। মানবাধিকার কর্মী এবং অর্থনৈতিক বিশ্লেষকেরা বলেছেন, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হতে না পারলেও জনপ্রতিনিধি হিসেবে সুযোগ সুবিধা ভোগের ক্ষেত্রে
ঐক্যমতের এমন দৃষ্টান্ত অসম্মানজনক। সেলিয়া সুলতানার রিপোর্ট। 1988 সালে সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ দেওয়ার পর এ পর্যন্ত এই সুবিধার অধীনে গাড়ি আমদানি করা হয়েছে 1300রও বেশি। অষ্টম জাতীয় সংসদের জনপ্রতিনিধিরা 275টি বিলাসবহুল গাড়ি আমদানি করেন, আর নবম জাতীয় সংসদে গত অক্টোবর পর্যন্ত 350 সংসদ সদস্যের মধ্যে বিলাসবহুল গাড়ি আমদানি করেছেন 339 জন। এসব গাড়ির বেশিরভাগ ইঞ্জিন ক্ষমতা 4000 সিসি বা তারও বেশি, যার বর্তমান সম্পূরক শুল্ক ইঞ্জিন ক্ষমতা বিশেষে 350 থেকে 500% পর্যন্ত। আগে শুনেছিলাম অঙ্কটি হচ্ছে 600 কোটি টাকার মতো ছাড় দিতে হয়েছে, রাজস্ব হারাতে হয়েছে সরকারকে। এবার 500% পর্যন্ত বাড়ানো হয়েছে গাড়ির ট্যাক্স। তো সেই ক্ষেত্রে তো আমার মনে হয় 1000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার কথা। সংসদ সচিবালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী বেশিরভাগ জনপ্রতিনিধিরা 60 থেকে 79 লাখ টাকায় গাড়ি আমদানি করার সুযোগ নিয়েছেন, আর বিলাসবহুল এসব গাড়ি প্রতি 2 থেকে 5 কোটি টাকা পর্যন্ত শুল্ক মওকুফ করা হয়েছে। নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে দেওয়া যেতে পারে যে এত দামের বেশি গাড়ি কেনা উচিত না। যারা সংসদে যান না, সংসদের কোনো দায়িত্ব পালন করেন না, তারাও কিন্তু এই সুযোগ সুবিধাগুলি নেওয়ার বেলায় একেবারেই অন্যের থেকে পিছিয়ে থাকেন না। কাস্টমস কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে কিছু কিছু এমপি সাহেবরা তারা একাধিক গাড়ি এনেছেন। কিছু কিছু এমপি সাহেবদের সম্পদ বিবরণীতে ওই গাড়ির কোনো উল্লেখ নেই। তথ্যমতে বর্তমান সংসদে শুল্কমুক্ত গাড়ি কেনার সুবিধা দেননি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সহ এই 2 দলের 9 জন সংসদ সদস্য। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বঙ্গবন্ধু এভিনিউতে হরতাল বিরোধী মিছিল এবং সমাবেশ করছে আওয়ামী লীগ। এই লক্ষ্যে সকাল থেকে দলের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন সেখানে। সেখানকার খবর জানতে আমরা সরাসরি এখন কথা বলছি আমাদের রিপোর্টার শাহ আলী জয়ের সাথে। জয়, সমাবেশ কি সেখানে শুরু হয়েছে? জয়, আপনি কি শুনতে পাচ্ছেন? কামাল, অন্যান্য হরতালের মতো আজও আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে 23 বঙ্গবন্ধু এভিনিউতে, সেখানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, হরতাল বিরোধী মিছিল, সমাবেশ এবং মানববন্ধন করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনেই আওয়ামী যুবলীগ তারা মানববন্ধন আয়োজন করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং সেক্রেটারি হারুনুর রশিদ সহ সংগঠনটির কেন্দ্রীয় নেতাকর্মীরা এখন এখানে রয়েছেন। এছাড়াও এই পুরো রাস্তাটি জুড়ে আমরা দেখতে পাই, আমার ঠিক পেছনে রয়েছে শ্রমিক লীগ একটি প্রতিবাদ সমাবেশ করছেন এবং এইসব সমাবেশ এবং মানববন্ধন থেকে যেই হরতাল ডাকা হয়েছে আজ জামাত ইসলামের পক্ষ থেকে, সেই হরতালের তীব্র নিন্দা এবং বিরোধিতা করা হচ্ছে এবং এই সমাবেশ থেকে বলা হচ্ছে যে যুদ্ধাপরাধীদের যে বিচারের রায় কার্যকর হয়েছে তার প্রতিবাদেই এই হরতাল ডাকা হয়েছে এবং বলা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে না তারাই কিন্তু আজ যুদ্ধাপরাধীদের রক্ষার দাবিতে হরতাল করছে। তো আমরা অন্যান্য হরতালের মতো আজ সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই জড়ো হতে শুরু করেছেন এবং আমরা দেখেছি যে বেলা যত বাড়ছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিও কিন্তু তত বাড়ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং হরতালের সার্বিক প্রসঙ্গ যদি এই এলাকায় বলি তাহলে সেভাবে কিন্তু হরতাল সেভাবে তেমন ভাবে পালিত হচ্ছে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তো কামাল, এই ছিল আমার কাছে বঙ্গবন্ধু এভিনিউয়ের সর্বশেষ খবর। আবারও হরতাল প্রসঙ্গ। দর্শক, এই মুহূর্তে মিরপুর এলাকায় আছেন আমাদের রিপোর্টার দেবাশিস কুমার। আমরা এখন সেখানকার অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বৃহস্পতিবারে কাদের মোল্লার রায় হওয়ার পর থেকেই তারা এই আজকের হরতালটি আহ্বান করে এবং আজকের হরতালের এই মুহূর্তে আমরা এখন অবস্থান করছি মিরপুর 10 নম্বরে এবং মিরপুর 10 নম্বরে আমরা আশপাশের এলাকাগুলোতে সকাল 6টা থেকে, অর্থাৎ যখন থেকে হরতাল শুরু হয়েছে ঠিক সেই সময়টা থেকে আমরা এখানে অবস্থান করছি এবং মিরপুর এবং আশেপাশের এলাকাগুলোতে আমরা ঘুরে দেখেছি এবং সেই এলাকাগুলোতে আমরা দেখেছি যে কোনো ধরনের কোনো নাশকতা বা হরতালের সমর্থনে কোনো ধরনের কোনো পিকেটিং অথবা কোনো মিছিল বা কোনো ধরনের নাশকতার চেষ্টা হয়নি। এবং আপনাদেরকে আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর পরিমাণে সদস্য এখানে মোতায়েন রয়েছে যাতে কোনো ধরনের কোনো নাশকতা না ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে প্রচুর পরিমাণে কিন্তু গাড়ি ঘোড়া চলছে, অর্থাৎ এখানে
জীবন মোটামুটি বলা যায় যে একেবারে প্রায় স্বাভাবিক। এবং আমরা লোকজনদের সঙ্গে কথা বলেছি, জনসাধারণ আমাদের যেটা জানিয়েছেন তা হলো যে গত সপ্তাহে টানা অবরোধের ফলে কিন্তু তারা একরকম অবরুদ্ধ ছিল এবং আজকের হরতালে অনেকটা শঙ্কা নিয়েই তারা শুধুমাত্র জীবন জীবিকার তাগিদেই ঘরের বাইরে এসছেন এবং তারা তাদের কাজগুলো করে যাচ্ছেন, কিন্তু তারপরে তাদের ভেতরে তাদের যে শঙ্কা, সেই শঙ্কা কিন্তু কাটছে না। তবে সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি, এখন পর্যন্ত কোনো ধরনের কোনো নাশকতা বা কোনো মিছিল বা পিকেটিং, কোনো ধরনের কোনো ঘটনা, অপ্রীতিকর কোনো ঘটনা এখানে ঘটেনি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা কথা বলেছি, তারাও আমাদের জানিয়েছে যে তাদের যে তৎপরতা সেটি অব্যাহত থাকবে। এবং ধন্যবাদ দেবাশিস কুমার আপনাকে। দর্শক, মিরপুর এলাকা থেকে হরতালের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন দেবাশিস। যাচ্ছি পরের প্রসঙ্গে। দিনের পর দিন টানা হরতাল অবরোধে ক্ষুধার আগুন নয়তো রাস্তার আগুন পুড়িয়ে মারছে উত্তরের লাখ লাখ দিনমজুর, ক্ষেতমজুর পরিবারকে। রাজনৈতিক কর্মসূচির নামে চলতে থাকা সহিংসতা দুর্বিষহ করে তুলেছে তাদের জীবনযাপন। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকার জানাচ্ছেন বিস্তারিত। অবরোধ বা হরতালে পিকেটরদের প্রধান টার্গেট এখন যানবাহন, তা হোক নিত্য পণ্যবাহী গাড়ি অথবা গরিবের ছোট্ট রিক্সা বা ইজি বাইকটি। বাগে পেলে রেহাই মেলে না কারো। অনেকের অভিযোগ, রাজনৈতিক উন্মাদনার আড়ালে দুর্বৃত্তদের খপ্পরেও পড়ছেন তারা। এই অবস্থায় অভুক্ত সন্তানের মুখ, নিজের পেটের আগুন কতদিন ঘরবন্দি রাখতে পারে, এমন প্রশ্ন দিন এনে দিন খাওয়া মানুষগুলোর। যে দেশে ভাঙচুর শুরু হয়েছে, গাছ কাটাকাটি, ফালাফালি, ভাঙচুর, ডাঙ্গাডাঙ্গি, মারামারি দিন রাত 24 ঘন্টা চলছে, তাহলে আমরা কিভাবে চলবো? আমরা বসে রয়েছি, ঠিক আছে, 3 দিন 4 5 দিন, আজকে 6 দিন ধরে, ঠিক আছে। এখন আজকে এই যে না খায় বই রয়েছি, বাল বাচ্চাকে আমরা চালাইতে পারছি না, 2 টাকা দিতে পারতেছি না, আমাদের অনাহারে খুব কষ্ট হয়েছে। অবরোধ হরতাল চলছে কয়েক সপ্তাহ জুড়ে, সাথে সহিংসতার টানা আতঙ্কে স্থবির সবকিছু। এর প্রভাবে পড়ে গেছে ধানের দামও। গরিব মানুষের সমস্যা প্রতি ক্ষেত্রেই। ধান মনে করেন কাজের বিল কম, ধান বিক্রি করতে পারতেছে না। অবরোধের কারণে আমাদের মনে করেন ধানের বাজার অনেক কম, কৃষকরা ধান বিক্রি করতে পারতেছে না, ব্যবসায়ীরাও তারাও টাকা পাচ্ছে না ধান কেনার জন্য। আজকে আমাদের গোডাউনে মাল ঢুকতে পারতেছে না গাড়ির অভাবে, গাড়ির চাকা ঘোরে না। যদি অবরোধ না থাকতো ঠিকই আমরা আজকে দুবেলা দুমুঠো ভাত পাইতাম। সচেতনদের অভিমত, এভাবে চলতে থাকলে একসময় সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকবে, যার ফল রাজনীতির জন্য সুখকর নাও হতে পারে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। আরো একবার জানিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। জামায়াতের হরতালে বিচ্ছিন্ন নাশকতা, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষে লালমনিরহাটে একজন নিহত, রাজশাহীতে আহত 10। শহীদ বুদ্ধিজীবী দিবসেও জামায়াত শিবিরের সহিংসতা, নীলফামারীতে গাড়ি বহরে হামলায় হতাহতের ঘটনায় 18 দলের 15 জনের বিরুদ্ধে মামলা। গত 1.5 মাসে পূর্বাঞ্চল রেলে বড় ধরনের নাশকতার ঘটনা 50টি। জামায়াত শিবির কর্মীদের সঙ্গে খোদ রেল কর্মচারীদের জড়িত থাকার অভিযোগ। এবং শুল্কমুক্ত গাড়ি আমদানিতে রেকর্ড ছাড়িয়েছেন নবম সংসদের এমপি মন্ত্রীরা। জাতীয় ইস্যুতে একমত হতে না পারলেও এক্ষেত্রে পিছিয়ে নেই কোনো দল। সোহরাওয়ার্দী উদ্যান বা রেসকোর্স ময়দানের সঙ্গে জড়িয়ে আছে বাঙালির স্বাধীনতার ইতিহাস। সেই ইতিহাস স্মরণে নির্মিত হচ্ছে স্বাধীনতার স্তম্ভ। নানা জটিলতা আর দীর্ঘসূত্রিতা পেরিয়ে 13 বছর পর এবারের বিজয় দিবসে এর উদ্বোধনের কথা থাকলেও এবারও তা স্থগিত হয়ে গেল। পারমিতা হিমের রিপোর্ট। 1971 সালের 7ই মার্চ এই স্থান থেকেই ঘোষণা করা হয় স্বাধীনতার। 1971 সালের 16 ডিসেম্বর এখানেই পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে বীর মুক্তিযোদ্ধাদের কাছে। আর এই স্থানটিকে নতুন প্রজন্মের কাছে চিরস্মরণীয় করে রাখতে নেওয়া হয়েছে স্বাধীনতা স্তম্ভ প্রকল্প। এই প্রকল্প বাঙালির ইতিহাসে যোগ করেছে এক অনন্য মাত্রা। এই স্বাধীনতা স্তম্ভের আরেক নাম গ্লাস টাওয়ার। কাঁচের উপর কাঁচ বসিয়ে ইস্পাতের কাঠামোয় দাঁড়িয়ে আছে 150 ফুট উচ্চতার এই স্তম্ভ। শুধুমাত্র কাঁচের তৈরি এমন উচ্চতার স্থাপত্য নেই পৃথিবীর আর কোনো দেশে। দীপ্তিময় শিখা চিরন্তন স্বাধীনতার ইতিহাস সম্বলিত টেরাকোটা মুরালের পাশেই এই সুউচ্চ স্বাধীনতা স্তম্ভ দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। এর দুজন স্থপতির একজন ব্যাখ্যা করলেন এর মর্মকথা। আমরা মনে করেছিলাম যে এই স্বাধীনতা আমরা বিশ্বের দ্বারে নিয়ে যাব, আমাদের যেই স্বাধীনতাটা, এটার মেসেজটা, এটার যেই কথাটা আমরা বিশ্বের দ্বারে নিয়ে যাব, এবং এটাকে এই জন্য আমরা ইউনিভার্সাল রাখতে চেয়েছি। আমরা এমন কোনো কিছু করি না যেটা কিনা দেখে মনে হবে যে না শুধু বাংলাদেশের লোকজনই বুঝতে পারবে, এমন কিছু না, এটা সারা বিশ্বের লোক বুঝতে পারবে। চারপাশের জলাধার আর মাটির নিচের ঐতিহাসিক জাদুঘরের সাথেও রয়েছে এর সংযোগ। সেখান দিয়ে পানিটা পড়ছে, সেখান দিয়ে আবার আলো ঢুকছে, ওই রুমে আলো ঢোকার আর কোনো উপায় নেই। তো মানে সূর্যের আলোটা পানির মধ্যে দিয়ে পরিশোধিত হয়ে এবং নানা রকম প্রতিফলন ঘটাচ্ছে।
বাঙালির ইতিহাসে এক অনন্য স্থান এই রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান। এই ঐতিহাসিক স্থানটিকে চিরস্মরণীয় করে রাখতে ১৩ বছর আগে নেওয়া হয় এ প্রকল্প। নানা জটিলতা আর দীর্ঘসূত্রিতার পর এই বিজয় দিবসে উদ্বোধনের কথা থাকলেও শেষ মুহূর্তে অনিবার্য কারণে স্থগিত করা হয় তা। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। আবারও রাজধানীর হরতাল পরিস্থিতির খবর। দর্শক, এই মুহূর্তে আব্দুল্লাহপুর এলাকায় আছেন আমাদের রিপোর্টার সৌমিত্র শুভ্র। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌমিত্র, আব্দুল্লাহপুর এলাকায় কেমন দেখছেন হরতালের পরিস্থিতি? আজ সকাল থেকেই আমরা আব্দুল্লাহপুর এয়ারপোর্ট উত্তরা এই এলাকাটিতে অবস্থান করছি এবং জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালের কয়েক ঘন্টা পার হয়ে গেল এখন পর্যন্ত হরতালের সমর্থনে কোনো ধরনের মিছিল, পিকেটিং বা অন্য কোনো ধরনের সহিংস বা অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত আমরা ঘটতে দেখিনি। এবং সকাল থেকেই যানবাহনের বেলা আমরা যেটা দেখেছি, রনি, আপনাকে জানিয়ে রাখছি যে সকাল থেকেই অন্যান্য স্বাভাবিক দিনের চেয়ে কম মাত্রায় থাকলেও যে কোনো হরতালের দিনের চেয়ে উল্লেখযোগ্য হারে বেশি পরিবহন, প্রাইভেট কার, সেটাও আমরা দেখতে পেয়েছি। আবার একই সঙ্গে পুলিশের ব্যাপক প্রহরা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে পুলিশের ব্যাপক অবস্থান এবং একই সঙ্গে র্যাবের টহলও লক্ষ্য করা গেছে। এবং আবার একই সঙ্গে এই এলাকাটি আপনি জানেন যে ঢাকার প্রবেশদ্বারগুলোর একটি এবং এখান থেকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ যানবাহন ঢাকা থেকে গিয়ে থাকে এবং এখন পর্যন্ত আমরা কোনো ধরনের যানবাহন ঢাকা থেকে বাইরে যেতে দেখিনি বা বাইরে থেকে প্রবেশ করতে এখন পর্যন্ত বন্ধ রয়েছে। আব্দুল্লাহপুর চৌরাস্তা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ, রনি। 2 বছর পেরিয়ে গেলেও এখনো জট খুলেনি নরসিংদীর জনপ্রিয় পৌর মেয়র লোকমান হত্যা রহস্যের। স্বজনদের অভিযোগ, অভিযুক্ত 14 জনের মধ্যে চার্জশিটে নাম রয়েছে মাত্র 3 জনের। পৌরবাসীর দাবি, এই হত্যা মামলার কোনো সুরাহা না হওয়ায় এলাকায় অপরাধ দিন দিন বাড়ছে। নরসিংদী প্রতিনিধি আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের পরপরই 14 জনকে আসামি করে মামলা করে নিহতের পরিবার। এরপর একজন ছাড়া অন্য আসামিরা গ্রেফতারও হয় বিভিন্ন সময়। কিন্তু ঘটনার 2 বছর পেরিয়ে গেলেও আলোচিত এই হত্যা রহস্যের জট খুলেনি আজও। এখানে কোনো মহলের প্রভাব ছিল, সেই প্রভাবের কারণে হয়তো আমরা সুষ্ঠু বিচার পাচ্ছি না। নরসিংদীর যে মন্ত্রী, ওনার জন্য ওই লোকমানের বিচারটা হয় নাই। তাদের টাকা আছে, তাদের পাওয়ার আছে, বিভিন্নভাবে তারা এই যাতে বিচারটা প্রক্রিয়াটা না হয় সেভাবে তারা ছায়া দিয়ে রাখছে। এদিকে মামলার তদন্তে গোড়া থেকেই অনিয়ম হয়েছে বলে অভিযোগ এনে মামলা সিআইডিতে স্থানান্তরের দাবি জানিয়েছে বাদীপক্ষ। চার্জশিট থেকে তদন্তকারী কর্মকর্তা ভাইটাল আসামিদের বাদ দেওয়া হয়েছে। আমরা নারাজি দাখিল করেছি, নারাজি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে নামঞ্জুর হয়েছে। তৎপ্রেক্ষিতে আমরা সেশন কোর্টে আমরা রিভিশন দায়ের করেছি, ওখানেও আমরা নামঞ্জুর হয়েছে। নানা নাটকীয়তার পর নিম্ন আদালতে স্থগিত রয়েছে আলোচিত এই হত্যা মামলার বিচার কার্যক্রম। শুনানির জন্য দিন ধার্য আছে, শুনানি হবে সামনে এবং ওইটা মীমাংসা ফয়সালা হওয়ার আগ পর্যন্ত নিম্ন আদালতের বিচার বন্ধ করে দিয়েছেন মহামান্য হাইকোর্ট। 2011 সালের 1 নভেম্বর সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ অফিসে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন পৌর মেয়র লোকমান হোসেন। ঘটনার পর এই হত্যার বিচার দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে জনবন্ধু লোকমান সংগ্রাম পরিষদ এবং নরসিংদীবাসী। সময় সংবাদ, নরসিংদী। এবারে দেশের বাইরের খবর। দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মরদেহ তার গ্রামের বাড়ি কুনুতে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার 2টি ফাইটার জেটের পাহারায় একটি সামরিক বিমান ম্যান্ডেলার কফিন নিয়ে তাতা বিমানবন্দরে পৌঁছে। এ সময় বিয়োগলের বাঁশি বাজিয়ে ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে একটি গাড়িতে করে তার মরদেহ নিয়ে যাওয়া হয় কুনুতে। এ সময় অগণিত মানুষ মহান এই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানাতে রাস্তায় দুপাশে দাঁড়িয়ে থাকে। রোববার শেষ শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কুনুতে সমাহিত করা হবে বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতীক নেলসন ম্যান্ডেলাকে। দ্বিতীয়বারের মতো মহাকাশে বানর পাঠিয়ে নিরাপদে পৃথিবীতে নামিয়ে আনতে সক্ষম হয়েছে ইরান। শনিবার প্রেসিডেন্ট হাসান রুহানি সফল এই অভিযানের জন্য বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, পৃথিবীতে অবতরণের পর ফারগাম নামের বানরটি শারীরিক অবস্থা অটুট আছে। এর আগে 2011 সালেও বানর সহ একটি রকেট মহাকাশের উদ্দেশ্যে পাঠায় তেহরান। মনুষ্যবাহী যান মহাকাশে পাঠানোর অংশ হিসেবে এই ধরনের অভিযান পরিচালনা করে আসছে ইরান।
التشكيك في تلك العملية من خلال الحديث في جزاء مقارنة القرد قبل الإطلاق. এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। জামায়াতের হরতালে বিচ্ছিন্ন নাশকতা, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষে লালমনিরহাটে একজন নিহত, রাজশাহীতে আহত 10। শহীদ বুদ্ধিজীবী দিবসেও জামায়াত শিবিরের সহিংসতা, নীলফামারীতে গাড়ি বহরে হামলায় হতাহতের ঘটনায় 18 দলের 1500 জনের বিরুদ্ধে মামলা। গত 1.5 মাসে পূর্বাঞ্চল রেলে বড় ধরনের নাশকতার ঘটনা 50টি, জামায়াত শিবির কর্মীদের সঙ্গে খোদ রেল কর্মচারীদের জড়িত থাকার অভিযোগ। এবং শুল্কমুক্ত গাড়ি আমদানিতে রেকর্ড ছাড়িয়েছেন নবম সংসদের এমপি মন্ত্রীরা, জাতীয় ইস্যুতে একমত হতে না পারলেও এক্ষেত্রে পিছিয়ে নেই কোনো দলই। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। আর সঙ্গে থাকুন সময়।